সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ। এদিকে তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিল ভারত সরকার। অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। এবং সবশেষে থাকছে যুদ্ধকালীন গোপনে আমিরাত সফরের তথ্য কেন ফাঁস করলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ। গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছর ধরে চলা ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেলাবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কয়েক মাসব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বিচার আদালত ICJ গাজায় গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা জারি করা এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠার পরও ইসরায়েলে এই সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল। ইসরায়েলি ট্যাক্স অথরিটির ITA ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত আমদানির তথ্য, শুল্ক রেকর্ড এবং তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলে মোট ২৬০৩টি সামরিক চালানের মাধ্যমে ৩.22 বিলিয়ন শেকেল বা প্রায় ৮৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার সমমূল্যের সামরিক পণ্য প্রবেশ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মোট মূল্যের ৯১% ইসরায়েলে পৌঁছেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে ICJ'র হর্তাশিক অন্তর্বর্তীকালীন আদেশের পরেই। প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি সামরিক সরঞ্জাম সরবরাহকারী টপ ৫টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্র। এর মধ্যে একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র মোট সামরিক আমদানির ৪২% বেশি সরবরাহ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত জুগিয়েছে ২৬%। ভারতের ক্ষেত্রে শুল্ক নথিতে দেখা গেছে, দেশটির বেসরকারি ও যৌথ মালিকানাভুক্ত প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারী কানের গোলার বডি, বুস্টার পেলেট এবং বিস্ফোরক সামগ্রী রপ্তানি করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ইসরায়েলের মোট অস্ত্র আমদানির প্রায় ১৯% জন্য দায়ী। অনুসন্ধানে দেখা গেছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখেও বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে অস্ত্র নিষেধাজ্ঞা বা আংশিক স্থগিতাদেশের ঘোষণা দিলেও আড়ালে তাদের সরবরাহ চেন সক্রিয় রেখেছিল। স্পেন, কানাডা, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো রাজনৈতিকভাবে ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করলেও কিংবা নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখার দাবি করলেও তাদের ভূখণ্ড থেকে পূর্ব অনুমোদিত লাইসেন্সের দোহাই দিয়ে যুদ্ধকালীন সময়ে কোটি কোটি টাকার সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। এমনকি তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলো, যারা বিশ্ব মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, তাদের অঞ্চল থেকেও যুদ্ধের শুরুর দিকে সামরিক বা প্রতিরক্ষা সংশ্লিষ্ট খুচরো পার্টস ইসরায়েলে প্রবেশ করেছে। তবে তুরস্ক ২০২৪ সালের মে মাসে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করার পর আশদদ বন্দরে তাদের চালান আসা বন্ধ হলেও পরবর্তীতে বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা বন্দর দিয়ে ভিন্ন উপায়ে তুর্কি পণ্য প্রবেশের তথ্য মিলেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশ ICJ'র সতর্কবার্তার পরেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা গণহত্যায় উস্কানি বা সহযোগিতার দায়ে অভিযুক্ত হতে পারে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক আইনের অধ্যাপক স্টিফেন হামফ্রেস এবং আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ গেরহার্ড কেম্প জানান, গণহত্যা সনদের স্বাক্ষরকারী রাষ্ট্রের দায়িত্ব কেবল গণহত্যা ঠেকানো নয়, বরং গণহত্যার ঝুঁকি তৈরি হলে তা প্রতিরোধ করা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো সত্ত্বেও এই দীর্ঘস্থায়ী বৈশ্বিক অস্ত্র সরবরাহ চেনের কারণেই ইসরায়েল গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে এত তীব্র ও বিধ্বংসী সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে।
এদিকে তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিল ভারত সরকার। ভারতে ক্ষমতাসীন দলকে ব্যঙ্গ করে গড়ে ওঠা একটি জনপ্রিয় অনলাইন রাজনৈতিক আন্দোলনের অফিসিয়াল ওয়েবসাইট দেশটির সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কাকরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামের এই ব্যঙ্গাত্মক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শনিবার 2023 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান যে তাদের মূল ওয়েবসাইটটি সরকারি হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। বস্টন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী একই সাথে অভিযোগ করেন যে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আন্দোলনের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজটি হ্যাক করা হয়েছে। চলতি মাসের শুরুতেই ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের তেলাপোকার সাথে তুলনা করে একটি মন্তব্য করেন। তার এই মন্তব্যের প্রতিবাদে এবং ব্যঙ্গাত্মক জবাব দিতে মাত্র এক সপ্তাহ আগে অভিজিৎ দীপক এই আন্দোলনের সূচনা করেন। প্রধান বিচারপতি অবশ্য পরবর্তীতে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন যে তার মন্তব্যটি কেবল জাল সার্টিফিকেটধারী ব্যক্তিদের উদ্দেশ্য করেই ছিল এবং ভারতের যুব সমাজই মূলত উন্নত ভারতের মূল ভিত্তি। তবে এই ব্যাখ্যা সত্ত্বেও জনমনে তৈরি হওয়া ক্ষোভকে কাজে লাগিয়ে দীপক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির নামের সাথে মিল রেখে ব্যঙ্গাত্মকভাবে কাকরোচ জনতা পার্টি বা সিজেপি গঠন করেন। মাত্র এক সপ্তাহের মধ্যে এই আন্দোলনটি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছে। সাইবার আক্রমণের শিকার হওয়ার আগে দলটির ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার 22 মিলিয়ন বা 20 কোটি ছাড়িয়ে যায়। এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার 9 মিলিয়ন বা 90 লাখের দ্বিগুণও বেশি। দীপক দাবি করেছেন যে গত 7 দিনে প্রায় 10 লাখ মানুষ তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন। শুধুমাত্র অনলাইন ব্যাঙ্গের মধ্যে সীমাবদ্ধ না হয়ে এই আন্দোলনটি বর্তমানে ভারতের একটি বড় রাজনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি একটি অনলাইন পিটিশন চালু করে, যেখানে ইতিমধ্যে 6 লাখ মানুষ স্বাক্ষর করেছেন। সম্প্রতি দেশটিতে সরকারি মেডিকেল প্রবেশিকার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় পরীক্ষাটি বাতিল করা হয়, যার ফলে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের মূল ভাবনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ দীপক জানান, যারা ক্ষমতায় আছেন তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা ও পরজীবী মনে করেন। তবে তাদের মনে রাখা উচিত যে নোংরা ও পচা জায়গাতেই তেলাপোকার বংশবৃদ্ধি হয় এবং বর্তমান ভারতের পরিস্থিতিও ঠিক তেমনটাই দাঁড়িয়েছে। তবে ওয়েবসাইট বন্ধের এই অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব শাভুয়ত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে 13 জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় শুক্রবার 22 মে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বলয় ভেদ করে পবিত্র চত্বরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গ করার চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিলেন। ইহুদিদের কৃষিভিত্তিক এবং ফসল কাটার উৎসব শাবুয়তে সদ্য ঘরে তোলা গম থেকে তৈরি রুটি উৎসর্গ করার একটি ঐতিহাসিক ধর্মীয় রীতি আছে। প্রায় 2000 বছর আগে এই স্থানে ইহুদিদের 2টি মন্দির বা টেম্পল রোমানরা ধ্বংস করার পর থেকে মূলধারার ইহুদিদের মধ্যে এই ধরনের কোরবানি বা উৎসর্গ করার কোনো ধর্মীয় অনুশীলন নেই। তবে প্রতি বছরই কিছু কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী এই প্রাচীন প্রথাটি পুনরায় চালু করার উদ্দেশ্যে এখানে প্রবেশের চেষ্টা করে। মূলত আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রকের জায়গায় তৃতীয় একটি ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখা কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সাথে এই তরুণরা যুক্ত বলে জানা গেছে। এই ঘটনার মাত্র 1 মাস আগে এবং মে মাসের শুরুতেও আল আকসা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানি দেওয়ার চেষ্টার অভিযোগে যথাক্রমে 14 জন এবং 21 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের সবচেয়ে পবিত্র এই ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের একটি প্রধান কেন্দ্রবিন্দু ছিল। সেখানে অমুসলিম বা ইহুদিদের জন্য প্রকাশ্যে প্রার্থনা এবং কোনো ধরনের পশু বা সামগ্রী উৎসর্গ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আছে। যদিও ইসরায়েলের ন্যাশনাল নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দীর্ঘদিন ধরে সেখানে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা লুটিয়ে দেওয়ার পক্ষে উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন যে এই বিতর্কিত চত্বরের দীর্ঘদিনের স্থিতাবস্থা বা নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি।
পবিত্র স্থানে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে ইসরায়েলের মূলধারার ধর্মীয় নেতারাও একমত নন। অনেক ইহুদি ধর্মীয় আইনের অভিভাবক মনে করেন যে সাধারণ ইহুদিদের জন্য এই পবিত্র চত্বরে পা রাখাই আইনগতভাবে নিষিদ্ধ। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাবিন সামুয়েল রাবিনোভিচ ইতিপূর্বে এই বিষয়ে পরিষ্কার করে জানিয়েছেন যে আল আকসা প্রাঙ্গণে কোনো কিছু উৎসর্গ করার এই চেষ্টা ইসরায়েলের প্রধান রাবিনেটের আনুষ্ঠানিক সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি। এবং সবশেষে থাকছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে নিজের গোপন সফরের তথ্য জনসমক্ষে আনতে আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন ঝড় তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৩ মে নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় যুদ্ধের সময় তিনি অত্যন্ত গোপনে আমিরাত সফর করে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক করেন। তবে এই তথ্য ফাঁসের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবুধাবির এমন অনড় নিশ্চিততার পরও ইসরায়েলের শীর্ষ সারির সংবাদ মাধ্যমগুলো সফরের খুঁটিনাটি বিবরণ প্রকাশ করে আমিরাতকে এক চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সুনির্দিষ্ট করে জানিয়েছে গত ২৬ মার্চ মোহদের অবধূরি সীমান্তবর্তী মরুভূমি শহর আল আইনে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ নিজে ব্যক্তিগত গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে রাজপ্রাসাদে নিয়ে যান। একই সময় তেল আবিব থেকে দুটি বিশেষ বিমানের আল আইন যাওয়ার ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং নেতানিয়াহুর পূর্বতন সাফে স্টিভ জিভ আগমের ফেসবুক পোস্ট এই সফরের সত্যতা আরও জোরালো করে। শুধু নেতানিয়াহুই নন, মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে যে যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিনবেতের প্রধান ও সামরিক প্রধানও আমিরাত সফর করে। এমনকি আমিরাতের মাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পরিচালনায় ইসরায়েলি সেনাও মোতায়েন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই গোপন সফরের খবরটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করার পেছনে নেতানিয়াহুর গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে। চলতি বছরের শেষের দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং দেশে দুর্নীতি মামলার মুখোমুখি হওয়া নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে নিজেকে একঘরে দশা থেকে মুক্ত দেখাতে মরিয়া। এই তথ্য ফাঁসের মাধ্যমে তিনি দেশের জনগণকে বোঝাতে চেয়েছেন যে গাজা ও ইরানের সাথে যুদ্ধের পরও ২০২০ সালের অ্যাব্রাহাম অকর্ডস বা আরব ইসরায়েল শান্তি চুক্তি বহাল রয়েছে এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতারাও এখনও তাকে স্বাগত জানান। পাশাপাশি ইরান যে ইসরায়েলকে একঘরে করতে ব্যর্থ হয়েছে সেই বার্তাও তিনি এর মাধ্যমে প্রতিষ্ঠা করতে পেরেছেন। অন্যদিকে আবুধাবির জন্য এই সফরের সত্যতা স্বীকার করা এক বড় ধরনের কৌশলগত বিপর্যয় ডেকে আনত। গাজায় চলমান নির্মমতার কারণে পুরো আরব ও মুসলিম বিশ্বে যখন ইসরায়েল বিরোধী ক্ষোভ তুঙ্গে, তখন নেতানিয়াহুর সাথে যুদ্ধকালীন বৈঠকের কথা স্বীকার করা মানে আমিরাতের অভ্যন্তরীণ ও রাজ্যিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হওয়া। তাছাড়া ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমিরাতের দিকে ধেয়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তিক্ত অভিজ্ঞতা থেকে আবুধাবি ভালো করেই জানে যে ইসরায়েলের সাথে সামরিক ও গোয়েন্দা সহযোগিতার কথা প্রকাশ্যে এলে তা তেহরানের কট্টরপন্থীদের নতুন করে ক্ষুব্ধ করবে, যা আমিরাতের জাতীয় নিরাপত্তা ও নিরাপদ ব্যবসায়িক হাব হিসেবে আন্তর্জাতিক ইমেজকে হুমকির মুখে ফেলবে। নেতানিয়াহুর এই একতরফা তথ্যভাসের নীতি মূলত আমিরাতকে রাজ্যিক প্রতিদ্বন্দ্বীদের থেকে আরও বিচ্ছিন্ন করার এবং ইসরায়েলের ওপর তাদের নিরাপত্তা নির্ভরতা বাড়িয়ে দেওয়ার একটি ভাগ করো ও শাসন করো কৌশল। এর আগেও ২০২০ সালেও নেতানিয়াহু নিজের গোপন সফরের কথা একইভাবে ফাঁস করেছিলেন, যার প্রতিক্রিয়ায় রিয়াদ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ থেকে সরে আসে। আবুধাবির সঙ্গে ইসরায়েলের প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক গভীর হলেও নেতানিয়াহুর এই অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের খেলার পর আবুধাবির নীতি নির্ধারকদের মনেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইসরায়েলের সাথে এই বন্ধুত্বের মাসুল শেষ পর্যন্ত তাদের কৌশলগত স্বায়ত্তশাসনকে ঝুঁকির মুখে ফেলছে কিনা।